দর্শক, দা মিরর নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশিকুল আলম। আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি ঘটনা, সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে ভারতের কলকাতায় 9 জন বাংলাদেশি সহ 9 জন আগুনে পুড়ে নিহত হয়েছেন এবং সেখানে বাংলাদেশিদের সংখ্যাই হচ্ছে 8 জন এবং ভারতের নাগরিক 1 জন। এই 8 জনের মধ্যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার একজন সাংবাদিক রয়েছেন, যিনি তার পরিবার সহ নিহত হয়েছেন। তার পরিবারের 4 জন, তার স্ত্রী, তার সন্তান এবং তার শ্বশুর এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। নিহত হওয়ার ঘটনাটি খুবই মর্মান্তিক যে গেল রাত ঠিক 2টার সময় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী একজন এবং যিনি আগুন থেকে বেঁচে ফিরেছেন এরকম একজন বাংলাদেশি লেখক, তিনি তার ফেসবুক পোস্টে সেই ঘটনার বিবরণ দিয়েছেন এবং বিবরণে তিনি বলেছেন যে ঘটনার এমনই মর্মান্তিক ছিল যে তার পাশের রুমেই যে নিহত সাংবাদিক সহ যে পরিবারটি নিহত হয়েছে, সাংবাদিকের যে পরিবারটি নিহত হয়েছে, তারা তার পাশের রুমে অবস্থান করছিল। ঘটনার সূত্রপাত হয়েছে দোতলায় যখন আগুন লেগেছিল, তখন তারা ভেতর থেকে বের হওয়ার জন্য খুবই চেষ্টা করছিলেন। হয়তো তারা ছাদে যাতে যে জীবন প্রাণ বাঁচাতে পারেন সেটি তারা চেষ্টা করছিলেন, আবার নিচে নামারও চেষ্টা করছিলেন, কিন্তু তারা তাদের চেষ্টা শেষ পর্যন্ত ব্যাহত হয় এবং সেক্ষেত্রেই সেই সময় এই সাংবাদিক সহ পরিবারের সদস্যরা এবং অন্যান্যরা নিহত হন। তবে সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা সেটি হচ্ছে যে যেখানে এই ঘটনাটি ঘটে, যে হোটেলে ঘটনাটি ঘটেছে, তার ঠিক একটি বিল্ডিং পরেই সেখানে দমকল বাহিনীর অফিস ছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণ করা যেত বলে অনেকেই দাবি করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি, যার কারণেই এতগুলো প্রাণ ঝরে গেছে। যারা নিহত হয়েছেন তার মিরর নিউজের পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। পরবর্তী যে সংবাদটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে যে সবচেয়ে আলোচিত যেটি মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ, ইরান এবং যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেটি নতুন করে সমঝোতায় না আসায় ইরান তাদের একটি নতুন করে একটি বার্তা দিয়েছেন যে যদি পারমাণবিক হামলা হয় তাহলে সেক্ষেত্রে সম পর্যায়ে জবাব ইরান দেবে। তার মানে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এবং নাগরিকদের রক্ষার ক্ষেত্রে তারা সর্বোচ্চ ভূমিকা নেবে, সেটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য ফাদা হোসেন মালিকি বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র এমন কোন হামলা করে তাহলে সে হামলার জবাবে তারা সমপর্যায়ে হামলায় করবে। সেক্ষেত্রে বলা যায় যে এই যুদ্ধ মধ্যেই আলাউদ্দিন তিনি বলেছেন যে ইসরায়েল রাষ্ট্রটি আসলে বিধ্বস্ত হয়ে যেতে পারে। ইসরায়েল ইরানের সঙ্গে এবং অন্যান্য আরো বেশ কয়েকটি রাষ্ট্রের সঙ্গে যে একের পর এক সংঘর্ষে জড়াচ্ছে, সেই জড়ানোর কারণে একটা সময় যে ইসরায়েল সম্পূর্ণই বিধ্বস্ত হয়ে যেতে পারে বা ধ্বংস হয়ে যেতে পারে, এরকম একটি আশঙ্কার কথা তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ইসরায়েল চাচ্ছে যে অন্যান্য রাষ্ট্রগুলোকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মধ্যে ইনভলভ করতে, যাতে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং তারাও যাতে তাদের প্রভাবটি বজায় রাখতে পারে। তবে শেষ পর্যন্ত সেই সমীকরণ ঠিক হবে কিনা সেটি এখন দেখার বিষয়। দর্শক, দা মিরর নিউজের পক্ষ থেকে আমরা আরো দুটি খবর আপনাদের জানাতে চাই। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার কাজে যেসব মরদেহ দান করা হয়েছিল বা কঙ্কাল দান করা হয়েছিল, যারা দান করে যান, সেই কঙ্কাল মরদেহ সেখান থেকে চুরি হওয়ার একটি ঘটনা ঘটেছে। সেখানে 58 বছর বয়সী লস 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি মানুষের এসব দান করা মরদেহ, অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় বিক্রি করেছেন এবং সেটি যখন ধরা পড়েছে তখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা, $53 মিলিয়ন তারা ক্ষতিপূরণ দিবেন বলে সেসব পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে যারা সেখানে মরদেহ বা অঙ্গ প্রত্যঙ্গ দান করেছিলেন তাদের জন্য। এরকম একটি ঘোষণা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। সবশেষ যে খবরটি দিয়ে শেষ করব সেটি হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেটি নিয়ে একটি টানাপোড়েন শুরু হয়েছিল গেল বছরের আগস্ট থেকে। জুলাই আগস্টের যে আন্দোলন বাংলাদেশে অভ্যুত্থান হয়েছিল, সেই ছাত্র অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেলে
এরপরেই ভারত এবং বাংলাদেশের সাথে বড় ধরনের একটি কূটনৈতিক সম্পর্কে ঘাটতি তৈরি হয়। আর সেই ঘাটতি পূরণের ক্ষেত্রে দুই দেশই দাবি করে যে তারা পারস্পরিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তবে বাস্তব প্রেক্ষাপটে সে ধরনের কোন দৃশ্যপটে বাস্তব দৃশ্যপটে সে ধরনের কোন ভূমিকা এখনো পর্যন্ত চোখে পড়েনি। এটি দুই দেশই দাবি করছে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। সেটিকে কেন্দ্র করে ভারতের থেকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ থেকে সেটি আমন্ত্রণের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের 4টি শর্ত জুড়ে দিয়ে ভারতের কাছে সেই বিষয়গুলো জানতে চায়। সেখানে তারা সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় এবং বাংলাদেশে হাদি হত্যাকাণ্ডে জড়িত যারা তাদেরকেও ফেরত চাওয়া হয়। ফলে এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসায় নতুন করে বিনা সিকরি ভারতের সাবেক কূটনীতিক তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনা সিকরি বলেছেন যে এটি হচ্ছে একটি রূঢ় আচরণ বা অহংকারমূলক আচরণ। সেটি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারত সফরে আসবেন, সেই সঙ্গে শর্ত জুড়ে দেওয়া একটি অহংকারী মনোভাব বলে তিনি উল্লেখ করেছেন। তবে সবশেষ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না সেটি এখনো পর্যন্ত নিশ্চিত। তবে রাজনৈতিক বা কূটনৈতিক সমীকরণে নতুন কোন শর্ত বা নতুন কোন সমীকরণ যদি মিলে যায় তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও ভারতে সফরে যেতে পারেন, সেটি নিয়েও কিন্তু অনেক গুঞ্জন রয়েছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। দ্য মিরর নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য মিরর নিউজের সঙ্গেই থাকুন।